আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সেবা নিয়ে বাকবিতণ্ডার জেরে সিলেট ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সাথে সংঘর্ষ, রাত থেকে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা চরম দুর্ভোগ। রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের। যুবদলের সাবেক নেতা সহ গ্রেফতার 2, নিহতের বাড়িতে শোকের মাতম। টাঙ্গাইলে বনের জমি দখল করে আলোচনায় ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা। প্রধান উপদেষ্টার কাছে গ্রামবাসীর অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষ। ইসিতে 8ম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন 13 জন। নির্বাচনের প্রস্তুতি দেখতে 56 জন পর্যবেক্ষক নিয়োগ দিল ইইউ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সেবা দিয়ে বাকবিতণ্ডার জেরে সিলেট ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সাথে সংঘর্ষের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। রাত থেকে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। তবে জরুরি বিভাগে নিয়মিত সেবা প্রদান চালু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সেবা প্রদান নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় এক রোগীর স্বজন। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ, আহত হয় কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে রাত থেকে কর্মবিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসকরা। সবার মধ্যে উত্তেজনা ছিল, আমরা সবাই আতঙ্কে ছিলাম, আর পরে আমরা কোনো সেবা পাইনি। প্রথম যেরকম পাইছি মনে করেন সেরকম তো পাই না। ওরা বলছে আতঙ্কিত হয়ে না, আমরা পুনরায় আপনাদেরকে সেবা দেবে পরিস্থিতি শান্ত হলে। সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা মূলত প্রাণ হয়ে থাকেন, কারণ যারা সিনিয়র চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা একটি সময় পর আসলে হাসপাতাল থেকে চলে যান। ফলে পরবর্তী যে সেবা কার্যক্রম সেটি কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের উপরই নির্ভর করে। এতে করে গতকাল রাত থেকে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি, এতে করে যারা এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন রোগী বা তার স্বজনরা, তারা বিপাকেই পড়েছেন। আমরা অনেক রোগী তাদের স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলছেন সকাল থেকে অন্যান্য স্বাভাবিক দিনে ইন্টার্ন চিকিৎসকরা যেভাবে আসতেন, তাদের বিভিন্ন বিষয়ের খোঁজ খবর রাখতেন, সেটি আজকে তারা দেখতে পাচ্ছেন না। ফলে তারা আসলে কিছুটা বিভ্রান্তি, কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে ইন্টার্ন চিকিৎসকরা যেটি বলছেন যে হাসপাতালের মতো জায়গায় একটা কর্মক্ষেত্রে এইভাবে যদি আসলে তারা হয়রানির শিকার হন, হামলার শিকার হন, সেটিকে তারা দুঃখজনক বলছেন। এবং তারা বলছেন যে হাসপাতালের মতো একটি সিকিউর জায়গায় যদি চিকিৎসকরা আসলে আক্রান্ত হয়ে যান, ফলে তাদের পক্ষে যে প্রাপ্য বা যে চিকিৎসা দেওয়া, সেই দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ফলে তারা তাদের নিরাপত্তার বিষয়টিকে জোরদার করছেন এবং তারা বলছেন নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে বা আশ্বাস না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা আসলে। রাজবাড়ীতে টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের ভাই। গতরাতে সদর থানায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামালের বিরুদ্ধে মামলা করে রিপন সাহার ছোট ভাই। গতরাতে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় রিপনের পরিবারের কাছে। এরপর স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে গতকাল ভোরে ফিলিং স্টেশনে তেল নিয়ে আসে সে। সুজনের থেকে টাকা চায় রিপন, তা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে পালাতে চাইলে রিপন বাধা দেয়। এ সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। প্রাণ হারান রিপন সাহা। ঘটনার পরপরই গ্রেফতার করা হয় আবুল হাশেম সুজন ও তার গাড়ি চালককে। গাড়িটিও জব্দ করা হয়েছে। তেল নিয়ে গেছে ওই গাড়িটাই, তাকে চাপা দিয়ে তার মাথার উপর দিয়ে গাড়ি উঠেছে। চারপাশ দিকে সবাই ওরে ভালো বলে, একমাত্র ছেলে আমার সংসারটা চলে, আমার ছেলে আমার বড় ছেলে আমার সব। হত্যা করা হয়েছে। আমার এই বাহির বিশেষ চাই আমরা। টাঙ্গাইলের ঘাটাইলে স্থানীয়দের পাশাপাশি বন বিভাগের জমি দখল করে আলোচনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ঘাটাইল কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন গ্রামবাসী। বন কর্তৃপক্ষ বলছে সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্থানীয় দিগডহর, খোদখান্দি ও চকতৈল এলাকায় রয়েছে বিভিন্ন গাছগাছালির বনায়ন। ছিল শতবর্ষী সড়ক, বিদ্যালয়, ফসলি আর খাস জমিও। আওয়ামী লীগের আমলে বনায়ন গড়ে তোলার কথা বলে 13 একর জমি লিজ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন। তবে অভিযোগ উঠেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে পরবর্তীতে সাধারণ মানুষের কয়েক বিঘা জমি এবং শতবর্ষী সড়কের ওপর কলাবাগান গড়ে তোলেন তিনি। আশপাশে যেটুকু আবাদি জমি আছে সেখানে এখনো তার বাধায় চাষাবাদ করতে পারছে না অনেকে। আমলিগের আমলে তারা কেমনে দেনি কাগজপাতি বানাইয়া
এই জমিগুলা ওরা নিচ্ছে। জমি জমা গুনা নষ্ট হইতেছে, গাছ গাছছে, আর এই যে রাস্তা ছিল রাস্তা বন্ধ করে রাখছে। পাবলিকে নিচে পাবলিকে আবাদ করতাম, এখন এই যে কলা বাগান করছে, রাস্তা নষ্ট করে নিচ্ছে। এই জমিগুলা দেখেন কিরকম নষ্ট করছে, এরা ফসল মোটেই হইতেছে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা বরাবর লিখিতভাবে অভিযোগ করে বিষয়টি সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। আপনি সরকার ক্ষমতা থাকাকালীন এই জমিগুলা দুর্নীতি করে মনে হয় যে টাকা পয়সা দিয়া এগুলা নিচ্ছে, ভুয়া কাগজপাতি দিয়ে। আমাদের রেকর্ড পিন প্রস্তাব আছে, দলিলও আছে। আমরা যে বলি যে রাস্তাদের হেরা কয় তোমার জমিন সহ আমরা এই করে নেবেন, কোন বললে কার দাপট এটা বলে তা আমরা বলতে পারি। কৃষিক্ষেত্রের ফসলগুলা এই কলার বাগান লাগাইয়া ফসল নষ্ট করতেছে, প্লাস এই ফসলগুলো যে নিব পাবলিকেরা এই কৃষকেরা আবার ধামকিও দিতেছে। তবে অভিযুক্ত রুহুল আমিনের দাবি কারো ফসল নষ্ট। নির্বাচন কমিশনে চলছে ৮ম দিনের আপিল শুনানি। দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৪৯টি আপিলের। প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল। এ সময় এনসিপি নেতা ও আইনজীবী জহুরুল ইসলাম মুসার দিকে তেড়ে যান ফেনী ৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। পরে ইসির হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা ১৩ আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তিনি। বলেন, গণমাধ্যমে আসা বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে তাকে শোকজ করেছিল কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তা প্রশ্ন তৈরি করে। এখনো পর্যন্ত মোট ৫১০টি শুনানির মধ্যে ৩৫৫টি মঞ্জুর করেছে কমিশন। শুনানি চলবে আগামীকাল পর্যন্ত। বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। ভুয়া অভিযোগ করে এখানে আপিল করেছে, আপিল বাতিল করে আমার মনোনয়নকে পুনরায় বৈধ করেছে। আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ৫০ জনের আপিল শুনানি শেষ হয়েছে, তবে নিষ্পত্তি কিন্তু ৫০ জনের হয়নি। বিশেষ করে আমরা আজ দেখেছি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে একটি হট্টগোলের ঘটনাও ঘটেছে, হাতাহাতি পর্যায়ে পর্যন্ত সেই ঘটনা চলে গেছে। এবং যেহেতু এটি একটি কোর্টরুমের আদলেই এবং কমিশন বসেছেন, সেখানে এই ধরনের ঘটনা নিশ্চয়ই অপ্রীতিকর। আমরা দেখেছি এই ঘটনা শেষ পর্যন্ত কমিশনের হস্তক্ষেপে তারা শান্ত হয়েছেন। সেই বিষয়টি অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টি, সেটি এখন পর্যন্ত সিদ্ধান্তে আসা যায়নি। এ ধরনের আরো বেশ কিছু ঘটনা আছে যেগুলো সিদ্ধান্তে আসা যায়নি, অর্থাৎ শুনানি ৫০ নম্বর পর্যন্ত চললেও যে নিষ্পত্তি সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। যে কারণেই কমিশন বলছে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয়। আমরা দেখেছি অনেকেরই নামঞ্জুর হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখেছি অনেকে কথা বলার জন্য গণমাধ্যমে এসেছেন, তারা বলতে চান তাদের